বাইরে মুষলধারে বৃষ্টি পড়ে। এমন সময় ঝুমুরের শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে দড়ি টাঙিয়ে তাতে সায়া, নাইটি, ব্লাউজ, চাদর এবং ছেলেদের শার্ট প্যান্ট ঝুলতে দেখা যায়। ঘরের পরিবেশ একেবারে স্যাঁতস্যাঁতে। সেই সময় পুষ্পলতা দেবী সেখানে চা খেতে বসে, কিন্তু ঘরবাড়ির অবস্থা দেখে যেন তার মাথা ফেটে যায়। ওরে বাবারে, এ গৃহস্থলী নয়, এ যেন একখানা আস্ত ধোবিঘাট। ঘরের মধ্যে ঢুকলে মনে হচ্ছে কোনো স্যাঁতস্যাঁতে গুহায় ঢুকে পড়েছি। ও সৌম্য, শুনে যা বাবা, তোর বউকে একটু বল আমার খাঁটি সুতির নতুন শাড়িটা এভাবে ফ্যানের হাওয়ায় শুকাতে গিয়ে তার গন্ধ পুরো পচা মাছের মতো বানিয়ে ফেলেছে। মা, 7 দিন ধরে তো এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সূর্যদেবের মুখটা যে কেমন দেখতে তা কলকাতা শহর ভুলেই গেছে। জামা কাপড় এখন শুকাবে কোথায় বলো তো? এমন সময় ঝুমুর হাতে এক গাদা ভিজে জামা কাপড় এবং প্লাস্টিকের দড়ি নিয়ে ঝড়ের বেগে ঘরে প্রবেশ করে। মা, আজকে আমি যা মাস্টার প্ল্যান বানিয়েছি না, তা শুনলে আপনি আমাকে সোজা পদ্মশ্রী দেওয়ার জন্য সুপারিশ করবেন। শোনো সৌম্য, আমাদের এই 4 তলার ব্যালকনিতে রোদ আসে না, বৃষ্টি সব ভিজিয়ে দিয়ে চলে যায়, কিন্তু ঠিক আমাদের গা ঘেঁষে থাকা সুধাংশু কাকুর ব্যালকনিটা দেখেছো? সুধাংশু, ওই খিটখিটে বুড়োটার ব্যালকনি? কেন, ওখানে কি আগুন জ্বলছে নাকি যে জামা কাপড় শুকিয়ে যাবে? আরে বাবা, আগুন নয়, সুধাংশু কাকুর ব্যালকনিটা শেড দেওয়া, আবার উত্তর পশ্চিমের বাতাসটা সোজা ওখানে গিয়ে ধাক্কা মারে। ওদের ব্যালকনিতে এক ফোঁটা বৃষ্টির জলও পড়ে না, অথচ হাওয়া খেলে যেন 5G স্পিডের হেয়ার ড্রায়ার। তো তাতে আমাদের কি? ওটা ওদের ব্যালকনি। সুধাংশু কাকু কেন ওনাদের ব্যালকনিতে তোমাকে জামা কাপড় শুকাতে দেবে? ওদের ব্যালকনি হতে পারে, কিন্তু বাতাসটা তো আর ওদের বাপের নয়, বাতাস তো সর্বজনীন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভারী ভারী কাঁচা জামা কাপড় আর মায়ের ভারী সুতির শাড়ি, তোমার 6টা জিন্স, যে কটা শার্ট আছে সমস্ত কিছু শুকাবে সুধাংশু কাকুর ব্যালকনিতে। আরে বৌমা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাশের বাড়ির ব্যালকনিতে আমাদের ঘরের শাড়ি, সায়া, ব্লাউজের প্রদর্শনী করবে? সুধাংশু বাবু জানতে পারলে আমাদের আস্ত কামড়ে খাবে। আরে বাবা, জানতেই তো পারবে না, 2 ব্যালকনির মাঝের দূরত্ব মোটে 3 ফুট। আমি একটা বড় বাঁশের কঞ্চি জোগাড় করছি, এই যে। এই বলে ঝুমুর একখানা 10 ফুটের বাঁশের কঞ্চি এবং এক গাছা লম্বা দড়ি হাতে তুলে নেয়, যা দেখে ঝুমুরের শাশুড়িমা এবং স্বামী দুজনের মাথায় হাত পড়ে। তখনই ঝুমুর নিজের কাজে লেগে পড়ে। সে বাঁশের কঞ্চি এবং লম্বা দড়ির সাহায্যে তাদের বাড়ির সমস্ত ভেজা জামা কাপড় পাশের বাড়ির প্রতিবেশী সুধাংশুবাবুর ব্যালকনির গ্রিলে এক এক করে মেলে দেয়। পরের দিন সকালে সুধাংশুবাবু যখন তার ব্যালকনিতে বসে আরাম করে পেপার পড়ে এবং লিকার চায়ে চুমুক দেয়, ঠিক তখনই হঠাৎ করে উপর থেকে নেমে আসে একখানা লাল রঙের শাড়ি, সায়া এবং সৌম্যের একখানা ঢিলে ঢালা হাফ প্যান্ট। সেগুলো সোজা তার মাথার উপর দুলতে থাকে। আরে কিরে ভাই, আকাশ থেকে লাল কাপড় পড়ছে নাকি? ইয়ে কি সায়া? আমাদের ব্যালকনিতে সায়া ঝুলছে কেন? তাও আবার আমার মুখের সামনে। বিমলা, ও বিমলা, শিগগিরই এদিকে এসো। ফ্ল্যাটের ভেতর থেকে বিমলা দেবী দৌড়ে আসে। সেখানে এসেই বিমলা দেবী বিরক্তি প্রকাশ করে, কারণ বিমলা দেবী ছিল ভীষণ বড় সিরিয়াল প্রেমী। সংসারের কাজকর্ম বাদে দিনের বাদবাকি ফাঁকা সময় সে সিরিয়ালেই মত্ত থাকে। কি হলো গো, সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? সিরিয়ালের টিজার দেখতে পাচ্ছি না তো। টিজার পরে দেখবে, আগেই ন্যাশনাল ফ্ল্যাগটা দেখো। আমাদের ব্যালকনিতে লাল সায়া, শাড়ি আর ফুলতোলা প্যান্ট কে ঝুলিয়েছে? ও মা, এ তো পাশের বাড়ির পুষ্পলতাদির নাইটি আর ঝুমুরের সায়া বলে মনে হচ্ছে, কিন্তু এগুলো আমাদের ব্যালকনির গ্রিলে এলো কিভাবে? কিভাবে এলো মানে? কিভাবে এলো মানে, ওই যে বাঁশ দেখো, পাশের ব্যালকনি থেকে একখানে বিশাল বাঁশের সাহায্যে দড়ি টাঙিয়ে আমাদের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ তো একদম সোজা সীমানা লঙ্ঘন, সার্জিক্যাল স্ট্রাইক একেবারে। এই বলে সুধাংশুবাবু ব্যালকনির রেলিং ধরে পাশের ব্যালকনির দিকে তাকিয়ে গলার সর্বোচ্চ স্বরে চিৎকার করতে শুরু করে। ও পুষ্পিতা দেবী, ও সৌম্যর মা, ঘরে কি কোনো মানুষজন নেই নাকি? নাকি সবাই ডাকাত হয়ে গেছেন? পাশের ব্যালকনির দরজা খুলে আস্তে করে পুষ্পলতা দেবী বাইরে বেরিয়ে আসে। পেছনে ঝুমুরকে মুখ লুকিয়ে হাসতে দেখা যায়। ও মা, সুধাংশু ভাই যে সকাল সকাল এত চেঁচেমেচি কেন? দেশের অবস্থা ভালো নয় নাকি? দেশের অবস্থা ছাড়ুন, আমার ব্যালকনির অবস্থা দেখুন। আপনার পরিবারের এই সমস্ত পরিধেয় বস্ত্র আমার মুখের সামনে দুলছে কেন? আমি কি এখানে কাপড় শুকানোর জার খুলে বসে আছি? আহ ভাইটি আমার, অত রাগ করছো কেন? বর্ষার দিন, চারিদিকে জল, আমাদের ব্যালকনিতে একটুও হাওয়া বাতাস নেই গো। সেই জন্য আমার বৌমা বলল।
কাকু আমি ঝুলিয়েছি, এতে রাগার কি আছে? প্রকৃতি তো সবার। আপনার ব্যালকনির হাওয়া কি শুধু আপনার? বাতাস কি ট্যাক্স দিয়ে যায় আপনাকে? কি 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 বললেন? বাতাস ট্যাক্স দেয় না, তাই বলে আমার ব্যালকনিতে তোমার প্যান্ট জামা ঝোলাবে? বিমলা, তুমি শুনছো এই মেয়ে কি বলছে? না মানে ঝুমুর, কাপড় তো ঝোলাতেই পারো, কিন্তু এই গোলাপি লাল সায়াটা তো আমার বরের চায়ের কাপের ঠিক উপরেই দুলছে, একটু সরিয়ে টাঙাতে পারতে। বিমলা, তুমি কার পক্ষে কথা বলছো? তুমি কোথায় দালালি করছো? কাকু কাকিমাকে খামোখা বকবেন না। দেখুন, প্রতিবেশী মানেই তো বিপদ আপদে পাশে দাঁড়ানো। আমাদের জামা কাপড় ভিজে গন্ধ হয়ে যাচ্ছিল, আর আপনার ব্যালকনিটা একেবারে ফাঁকা পড়েছিল। এটাকে বলে স্পেস ম্যানেজমেন্ট। আমি কোনো বাবা স্পেস ম্যানেজমেন্ট বুঝি না। 5 মিনিটের মধ্যে যদি এই সমস্ত ঝুলন্ত বস্ত্র অপসারণ করা না হয়, তবে আমি কাঁচি দিয়ে সব কেটে নিচে ফেলে দেবো বলে দিলাম। সুধাংশুবাবুর এমন কথা শুনি পুষ্পলতা দেবী হঠাৎ করে ভীষণই রেগে যায়। কি বললে সুধাংশু? কেটে ফেলে দেবে? সাহস কত? আমার জামাই বাবার দেওয়া 4000 টাকার শাড়িতে তুমি কাঁচি চালাবে? তাহলে আমিও বলে দিচ্ছি, তোমার ওই ছাদ থেকে পড়া নোংরা জল যদি আমাদের টবে পড়ে, আমি কিন্তু সোজা পৌরসভায় গিয়ে কেস করব। কেস করবেন? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? দাঁড়ান, আমি এখনই সৌম্যকে ফোন করছি। এই বলে সুধাংশুবাবু অফিসের কাজের মাঝেই সৌম্যকে ফোন করে তার পরিবারের নামে নালিশ করে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হচ্ছে শুনি সৌম্য তখনই কাজ ফেলে বাড়িতে ফিরে আসে। তখনও পর্যন্ত দুই প্রতিবেশী ব্যালকনিতে দাঁড়িয়ে জামা কাপড় শুকানো নিয়ে ঝামেলা করতেই থাকে। মা, ঝুমুর, তোমার এটা কি কাণ্ড করেছো? সুধাংশু কাকু আমাকে অফিসে ফোন করে ধমকাচ্ছেন। আমাকে বাধ্য হয়ে এরকম অসময়ে বাড়িতে আসতে হলো। সৌম্য, তুমি নিজে স্ত্রীর পাশে দাঁড়াবে নাকি ওই খিটখিটে বুড়োর দালালি করবে? আমি যা করেছি পরিবারের ভালোর জন্যই করেছি। তোমার যে কটা শার্ট কাল থেকে পচে গন্ধ হচ্ছিল, ওগুলো এখন সুধাংশু কাকুর ব্যালকনিতে জ্যান্ত রোদে শুকাচ্ছে। একটা জামা কাপড় শুকানোর জায়গা দিতে পারছে না, সেই প্রতিবেশী আবার মানুষ নাকি? সে শুকাচ্ছ ভালো কথা, কিন্তু সুধাংশু কাকুর চশমার ওপর তোমার নাইটি সাই উঠছে কেন? এমন সময় হঠাৎ সুধাংশুবাবু হাতে করে একখানা বিশাল কাঁচি নিয়ে ব্যালকনিতে আসে। সৌম্য, শেষবার বলছি, এই বাঁশ আর কাপড় সরাও, নয়তো আমি প্রথম কোপটা দেবো তোমার ওই রেডিমেড শার্টে, বুঝেছো? আহা, আরে করো কি? শার্টটা তো বেশ সুন্দর দেখতে। কেটো না কেটো না। ঝুমুর, ওটা কোথা থেকে কিনেছো গো? সেলাইটা কিন্তু খুব সুন্দর। অনলাইন থেকে কাকিমা, ডিসকাউন্টে পেয়েছিলাম। দাঁড়াও, শুকিয়ে গেলে তোমাকে আমি লিংক পাঠিয়ে দেব, কিন্তু তুমি সুধাংশু কাকুকে একটু বোঝাও। বিমলা, তুমি শার্টের সেলাই দেখতে এসেছো? আমি এখানে যুদ্ধ ঘোষণা করছি আর তুমি শপিং এর লিংক চাইছো? এমন সময় ঝুমুর তাদের ব্যালকনিতে থাকা বাস ধরে দাঁড়িয়ে পড়ে। সে রীতিমতো তাদের প্রতিবেশীকে হুমকি দিতে শুরু করে। সুধাংশু কাকু, বেশি কাঁচি চালাবেন না, বাসটা কিন্তু আমার হাতে আছে। একটু জোরে ধাক্কা দিলেই আপনার মাথার উপরের টপটা কিন্তু নিচে পড়ে যাবে। ঝুমুরের কথা শুনে সুধাংশুবাবু ভয়ে এক পা পিছিয়ে যায়। এ তো পুরো ব্ল্যাকমেল। সৌম্য, তুমি তোমার পরিবারকে সামলাও, নয়তো আমি হাউজিং সোসাইটির কমিটিকে ডাকবো বলে দিলাম। হ্যাঁ। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে বিমলা দেবী তার স্বামীকে জোর করে ঘরের মধ্যে নিয়ে চলে যায়। এদিকে সৌম্য ঝুমুরকে প্রতিবেশীর ব্যালকনি থেকে জামা কাপড় তুলে নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু ঝুমুরও নাছোড় বান্দা। সে কারোর কথা শুনতে নারাজ, কারণ তার কাছে এখন এই বর্ষাকালে জামা কাপড় একেবারে কড়কড়েভাবে শুকানো একটা জেদ হয়ে বসে। দেখতে দেখতে এভাবেই 2-4 দিন কেটে যায়, কিন্তু বৃষ্টির জন্য প্রত্যেক দিনই ঝুমুর জামা কাপড় শুকানোর জন্য পাশের বাড়ির ব্যালকনি ব্যবহার করতে থাকে। দেখলেন তো মা, সুধাংশু কাকুর মুখ একেবারে বন্ধ হয়ে গেছে। কদিন ধরে আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বেশ ভালোই ভয় দেখিয়েছি কিন্তু। ঠিক সেদিনই বিকেলবেলা আকাশ আরো কালো করে আসে। কালবৈশাখীর মতো প্রচন্ড ঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়ায় সুধাংশুবাবুর ব্যালকনিতে ঝোলানো সমস্ত জামা কাপড় উড়তে শুরু করে। তার মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু ছিল পুষ্পলতা দেবীর বিয়ের ঢাকাই জামদানি শাড়ি, যা ঝুমুর আজকেই সুধাংশুবাবুর ব্যালকনিতে টাঙিয়ে দিয়েছিল। যা দেখে পুষ্পলতা দেবী বিকট শব্দে চিৎকার করে ওঠে, ওরে বাবারে, ওরে ঝুমুর, ওরে সৌম্য, আমার ঢাকাই শাড়ি, আমার 80 বছরের পুরানো ঢাকাই শাড়িটা উড়ি উড়ি যায় রে। ওরে বাবারে, বাতাসের গতিবেগ তো ঘন্টায় 60 কিলোমিটার। বাস তো বেঁকে যাচ্ছে। আমি 100 বার বলেছিলাম, আমার কথা তো তুমি শোনোনি, এবার বোঝো ঠেলা। সৌম্য, তুই তোর বাপের বেটা হলে এখন উড়ে গিয়ে শাড়িটা ধরে আনবি। ওই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, ওটা গেলে আমি বিষ খাবো।
অন্যদিকের ব্যালকনিতে সুধাংশুবাবু এবং বিমলা দেবী দৌড়ে আসে। ঝড় বৃষ্টিতে সমস্ত কিছু ততক্ষণে একাকার হয়ে যায়। প্রচন্ড ঝড়ের গতিবেগে পুষ্পলতা দেবীর শাড়িটা ভীষণ জোরে উঠতে থাকে। এমন সময় ঝুমুর বাস দিয়ে শাড়িটা ভেতরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। কাকু, ও কাকু, শাড়িটা ধরুন, ওটা ছাড়বেন না, হাওয়ায় উড়ে যাবে না হলে। শাড়িটা ধরুন কাকিমা, ওটা আমাদের বংশের মান মর্যাদা। আমি কেন তোমার বংশের মান মর্যাদা আটকে ধরে থাকবো? বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর তুমি বলছো শাড়ি ধরো? কাকু, উপরওয়ালা আপনাকে দীর্ঘজীবী করুন। আপনি শুধু শাড়িটার এক কোণ ধরে রাখুন, আমি মাছ ধরার ছিপ নিয়ে আসছি। আসলে শাড়িটা ছাড়া আমার মা বাঁচবে না। ও সুধাংশু, ভাইটি আমার, শাড়িটা বাঁচাও গো। আমি সারা জীবন তোমার গুণের কথা গাইবো। প্রতিদিন সকালে তোমাকে তাজা ছানার সন্দেশ খাওয়াবো, তবু আমার ঢাকাই শাড়িটা বাঁচাও। সন্দেশের কথা শুনে সুধাংশুবাবু লোভে পড়ে যায়, কারণ সে অনেক বড় সন্দেশ পাগল লোক ছিল। কি বললে? ছানার সন্দেশ রোজ সকালে দেবে? সত্যি বলছো? এই বলে প্রচন্ড ঝড়ের মধ্যেই সুধাংশুবাবু বীর পুরুষের মতো এক হাতে রেলিং এবং অন্য হাতে পেঁচিয়ে যাওয়া ঢাকাই শাড়িটা আঁকড়ে ধরে। বৃষ্টিতে সে ভিজে একাকার হয়ে যায়, কিন্তু শাড়িটা কিছুতেই হাত থেকে ছাড়ে না। সৌম্য একটা দীর্ঘ ছিপ নিয়ে সুধাংশুবাবুর হাত থেকে সাবধানে শাড়িটা টেনে উদ্ধার করে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে আসে, কিন্তু আকাশ তখনও মেঘলা থাকে। এরই মধ্যে সুধাংশুবাবু তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সৌম্যদের ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। পিছু পিছু বিমলা দেবীও আসে। তাদেরকে দেখে সৌম্য ভয় পেয়ে বলে, কাকু, কাকিমা, আপনারা আর কোনো চিন্তা করবেন না প্লিজ। আমি কালকেই একটা ইলেকট্রিক ক্লথ ড্রায়ার কিনে আনছি, আর কোনো যুদ্ধ হবে না। না না না, ড্রাইভার কেটে বেচার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত বিদ্যুৎ খরচ করার কি কোনো মানে হয়? এমন কথা শুনে ঝুমুর এবং তার পরিবারের লোকেরা অবাক হয়ে যায়। মানে হলো বর্ষাকাল তো সারা বছর থাকছে না, আর প্রতিবেশীর ব্যালকনি যদি একটু কাজে আসে তাতে মহাভারত তো অশুদ্ধ হয়ে যায় না। তবে শর্ত আছে বস, কোনো লাল বা গোলাপি রঙের ছায়া আমার চশমার সোজা লাইনে ঝোলানো যাবে না। আর শাড়ি শুকাতে দিলে তার সাথে প্রত্যেকদিন সকালে 2টো করে ছানার সন্দেশ আমার টেবিলে পৌঁছাতে হবে। আর বিমলাকে রোজ বিকেলে সিরিয়ালের স্পয়লার দিতে হবে। সুধাংশুবাবুর কথা শুনে ঝুমুর এবং তার পরিবারের লোকেরা সবাই হেসে ওঠে। ডিল ডান কাকু। মা, দেখেছেন তো, আমার আইডিয়াটা কিন্তু বেকার যায়নি। আজ থেকে আমাদের 2টো ব্যালকনি আর 2টো পরিবার এক হয়ে গেল। এবার আমরা যত খুশি সুধাংশু কাকুর ব্যালকনিতে জামা কাপড় মেলতে পারবো। উলুবেড়িয়ার বাজার পাড়ায় প্রতিদিন মোটামুটি একটি বাজার বসত। সেখানে কিছু স্থায়ী দোকান তো ছিলই, সাথে সাথে অনেক ফেরিওয়ালাও তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে সেখানে কেনা বেচা করত। এমনই সারা নামের এক বেলুনওয়ালাকে তার ছোট মেয়ে সুমনাকে নিয়ে বেলুন বিক্রি করতে দেখা যেত। বেলুন নিয়ে যান, বেলুন, অনেক প্রকারের বেলুন আছে, লাল হলুদ রকমারি বেলুন, ছোট থেকে বড় সকলের পছন্দিত গ্যাস বেলুন নিয়ে যান। মা, মা, আজ আমাদের কাছে কেউ বেলুন নিতে আসছেন না কেন? আমাদের তো সকাল থেকে একটাও বেলুন বিক্রি হয়নি। তাহলে কি আজকেও? এই যে দাদা, নিয়ে যান, বাড়ির বাচ্চাদের জন্য গ্যাস বেলুন নিয়ে যান। এই হঠাৎ করে এইরকম কানের কাছে হাঁকবে না তো, একদম ফালতু কথাকার। পুরো চমকে দিল। বলি, এরকম না চেঁচিয়ে চুপ করেই তো থাকতে পারো। যার দরকার লাগবে সে নিশ্চয়ই আসবে। দাদা, বেলুন নিয়ে যান না, বাড়ির বাচ্চারাও খুশি হবে, আর কিছুটা হলেও আমাদের উপকার হবে। আমার মাথা নষ্ট করো না, সামনে থেকে সরে যাও, নয়তো বেলুনের মতো তোমাদেরও মা মেয়েকে গ্যাসে ভরে আকাশে উড়িয়ে দেবো। এদের জ্বালাই বাইরেও বের হওয়া যাবে না দেখছি, মাথা পুরো নষ্ট করে দেয়। জালালবাবু যতদিন ছিল এরকম বিরক্ত করতো না, এরা মা মেয়েতে বড্ডই চেঁচামেচি করে। বাজার কমিটিকে বলে এদের একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। আসলে সারা দেবীর অবস্থা এরকম ছিল না, আর নাই বা আগে সে বেলুন বিক্রি করত। তার স্বামী জালালবাবু দিনমজুরের কাজ করেই তাদের সংসার চালাতো। কিন্তু হঠাৎই একদিন জালালবাবু বাড়ি ফেরার সময় একটি রোড অ্যাক্সিডেন্টে তার খুবই চোট লাগে এবং ডাক্তার তার একটি পা কেটে বাদ দিয়ে দেয়। সে সারা জীবনের জন্য খোড়া হয়ে যায়। তারা আগে থেকেই দরিদ্র ছিল, কিন্তু জালালবাবুর অ্যাক্সিডেন্টের পর থেকে তাদের সংসারের অভাব আরো তীব্রতর হয়ে ওঠে। নিজেদেরকে বাঁচাতে শেষ পর্যন্ত সারা দেবী বেলুন বিক্রি করা শুরু করেছিল। মা, আমার খুব খিদে পেয়েছে, তাহলে কি আজকেও আমাদের খাওয়া হবে না? মা, আমরা কি আজকেও শুকিয়ে থাকবো? না রে মা, আমরা শুকিয়ে থাকবো না।
এখন তো অনেকটাই সময় বাকি আছে, দেখবি প্রতিদিনের মতো আজকেও কেউ না কেউ বেলুন কিনবে। এভাবেই তারা কথা বলছিল, তখনই পাশ থেকে একটি বাচ্চা ছেলে যাচ্ছিল। বাচ্চা ছেলেটি বলে, মা মা আমি বেলুন কিনবো, আমায় বেলুন কিনে দাও না। এখানে কত বেলুন আছে, আমি 5টা বেলুন কিনবো। দাও না মা। এই যে দিদি, আমাকে 5টা বেলুন দিন তো, আর একটু কম করে নেবে, মানে 5 টাকা করে না নিয়ে 5টা 20 টাকাই নেব। সারা দেবী 20 টাকার বিনিময়ে তাদেরকে 5টা বেলুন দিয়ে দেয়। তারা চলে গেলে, এই চল, তোর খিদে পেয়েছিল না, আর বাড়িতে তোর বাবাও একা আছে, তাড়াতাড়ি রামচরণ কাকার দোকানে যাই। এই বলে তারা সেখান থেকে বাড়ি আসার সময় রামচরণ বাবুর দোকানে যায়। বাবু, আমাকে 10 টাকার চাল আর 10 টাকার ডাল দিন তো। হ্যাঁ হ্যাঁ, টাকাটা আগে দাও, তারপর দেখছি। অনেকদিন পর টাকা পেলাম, এবারে তুমি আসতে পারো। কিন্তু বাবু, আপনি তো চাল ডাল কিছুই দিলেন না, আমার জিনিসগুলো দিন। চল, ডাল আবার কিসের? আমি কিছুই দেব না। আগের 100 টাকা বাকি আছে, ওটা ভুলে গেছিস নাকি? 100 টাকা থেকে অনেক দিন পর 20 টাকা পেলাম, আর বাকি 80 টাকা তাড়াতাড়ি দিয়ে যাস, বুঝেছিস? রামচরণ দোকানদার এভাবেই সেদিন তার পাওনা টাকা কেটে নিয়ে তাকে কিছুই না দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সারা দেবী ও তার পরিবার সেদিনও কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। এটা ছিল সারা দেবীর প্রত্যেক দিনের ঘটনা। কোনোদিন তার কেনা বেচা হতো না, আবার কোনোদিন কিছু টাকার বিক্রি হলেও ঋণ মেটাতে গিয়ে সব শেষ হয়ে যেত। এভাবেই না খাওয়া আর শুকিয়ে থাকাটা যেন সারা দেবীর প্রত্যেক দিনের ঘটনা হয়ে পড়েছিল। সারা, তুমি আমাদের জন্য আর কত কষ্ট করবে? আমাদের এই অবস্থার জন্য শুধু আমরাই দায়ী। না আমার এরকম হবে, আর না তোমাকে এত কষ্ট করতে হবে। তুমি চুপ করো, তুমি ভেঙে পড়ো না, দেখবে একদিন ঈশ্বর আমাদের সবকিছুই ঠিক করে দেবে। তুমি ঈশ্বরের উপরে ভরসা রাখো। সারা দেবী এভাবেই তার স্বামী ও মেয়েকে সান্ত্বনা দিয়েই থাকতো। হয়তো সে নিজেও জানতো যে বেলুন বেচে কখনোই সে সংসারের পরিস্থিতি পাল্টাতে পারবে না, কিন্তু তবুও ঈশ্বরের উপরে ভরসা রেখেই প্রতিদিন সে বেলুন বিক্রি করতে বেরিয়ে যেত। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সারা সুমনাকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল। দিনের শেষে, আজকে আমাদের 30 টাকার বেলুন বিক্রি হয়েছে, এটা দিয়ে আমাদের ভালোভাবে আজকের দিনটা চলে যাবে। মা, ও মা, তাহলে আজকে আমি পকোড়া খাবো, আমাকে পকোড়া কিনে দাও না মা। হ্যাঁ হ্যাঁ, যা, এই নে 2 টাকা নিয়ে যা, পকোড়া কিনে খা, আর তাড়াতাড়ি আসবি, আমি ততক্ষণে এখানেই বসে আছি। সারা দেবী সুমনাকে এভাবেই বলে একটি বিউটি পার্লারের সামনে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা ছেলে পার্লারের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে সারা দেবীর হাতে রং বেরঙের বেলুন দেখতে পায়। বাচ্চা ছেলেটি খুব খুশি হয়ে আবারও পার্লারের ভেতরে ঢুকে যায়। আসলে পার্লারটির মালিক আর কেউ নয়, বাচ্চা ছেলেটির মা সোনালী নামের এক ভদ্র মহিলা ছিল। সে তার মায়ের কাছে গিয়ে বলে, মা মা আমি বেলুন কিনবো, আমায় বেলুন কিনে দাও না, আমি অনেক দিন বেলুন নিয়ে খেলিনি। দাঁড়াও বাচ্চু, আমি তোমার আন্টিকে টাকা দিচ্ছি, টাকাটা গুনছি, একটু চুপ করো, না হলে ভুল হয়ে যাবে তো। ম্যাডাম, এই তো, এই যে পুরো 5000 টাকা হয়ে গেছে, এবার বাবু কি বলছে শুনুন। হ্যাঁ, সে তো দেবো, কিন্তু বাচ্চু তুমি এরকম করো কেন? একদিন তোমার স্কুল ছুটি থাকে তাই তোমাকে এখানে নিয়ে আসি, আর তুমি এখানে এসে এটা সেটা জেদ করো। এখন আমি বেলুনওয়ালাকে কোথায় পাবো বলো? মা মা খুঁজতে হবে না, ওই তো আমাদের পার্লারের বাইরেই বসে আছে, তুমি চলো না মা। সোনালী বাইরে যেতে যাবে কি, ঠিক তখনই সেলিনা তাকে বলে, আরে ম্যাডাম, আপনি আবার বাইরে যেতে যাবেন কেন? ওকে এখানেই ডাকুন না, আপনি এখান থেকেই নিয়ে নেবেন। ও, তাহলে বেশ, বাচ্চু যাও, তুমি বেলুনওয়ালাকে এখানে ডেকে আনো। যাও বাবা, ডেকে আনো, আমি তোমাকে বেলুন কিনে দেব। সোনালীর কথা শুনে বাচ্চু বেলুন বিক্রেতা সারা দেবীকে সেখানে ডাকতে যায়। ততক্ষণে সুমনাও সারা দেবীর কাছে চলে আসে। তারা দুজনেই তাড়াতাড়ি করে পার্লারের ভেতরে আসে। আরে, আপনার বেলুনগুলো তো বেশ সুন্দর, তা কত করে বিক্রি করছেন? বেশি করে নিলে কিছু ডিসকাউন্ট হবে তো? আসলে আমার ছেলেটি একটু চঞ্চল, ও হয়তো সব বেলুনগুলো নিতে চাইবে। ইস, কি নোংরা জামা কাপড়,
ম্যাডাম, এদের পার্লার থেকে বের করে দিন। এদেরকে দেখলে এখানে কেউ আসবে না। সব ক্লায়েন্টগুলো পালিয়ে যাবে তো। এদের এখানে ডাকাটাই ভুল হয়েছে মনে হচ্ছে। এই এই, বেরিয়ে যাও। আমরা তোমার এই নোংরা বেলুন নেব না। যাও যাও। সোনালি, কি হচ্ছে এসব? এরকম করতে নেই। গরিবদের সঙ্গে কখনোই বাজে ব্যবহার করা উচিত নয়। ওরা নিশ্চয়ই পেটের দায়ে পড়ে এখানে এসেছে। ম্যাডাম, আপনি এদের চেনেন না। এরা ভিখারি সেজে বড় লোকদের ঠকায়। আচ্ছা ছাড়ুন, আপনার যেটা ভালো লাগে আপনি তাই করুন। হ্যাঁ ম্যাডাম, নিন না। আপনি কতগুলো বেলুন নেবেন? কম দামে দিয়ে দেব। হঠাৎ করে সোনালির ফোনে একটা কল আসে। তাই সে বলে, আরে সেলিনা, আমার একটা ফোন আসছে। তুমি এক কাজ করো, আমার ড্রয়ার থেকে এনাকে বেলুনের টাকাটা মিটিয়ে এনাকে ছেড়ে দাও। আমি আসছি। এই বলে সোনালি ম্যাডাম তার কেবিনে চলে যায়। সেলিনা বাচ্চুকে অনেকগুলো বেলুন কিনে দেয় এবং সারা দেবীর টাকা বুঝিয়ে দিয়ে সোনালি ম্যাডামের কাছে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুজনে কাউন্টারে এলে সোনালি তার ড্রয়ারে রাখা 5,000 টাকা খুঁজে পায় না। ম্যাডাম, টাকাটা নিশ্চয়ই ওই ভিখারি বেলুনওয়ালাটাই নিয়েছে। আমি আগেই তো বললাম আপনাকে, আমি এদের ভালো করেই চিনি। দেখেই তো চোর মনে হচ্ছিল। সোনালি ম্যাডাম বেশি কিছু আর না ভেবেই বেলুনওয়ালা সারা দেবীর টাকাগুলো চুরি করেছে এটা ধরে নেয়। তাই সে পুলিশকে সারা দেবীর নামে কমপ্লেন করে। পুলিশ সারা দেবীর খোঁজ করে তাকে সেখানে ধরে আনে। ম্যাডাম, আমি আপনার কোনো টাকা নিইনি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি ভালোভাবে দেখুন না। হ্যাঁ, আমি ভালোভাবেই দেখেছি, আর সেই জন্যই বলছি আমার 5,000 টাকা নেই। আর সেই সময় সেলিনাও আমার কাছেই ছিল। তুমি একাই টাকার কাছে ছিলে। না ম্যাডাম, আমি বেলুনের টাকা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম। বিশ্বাস করুন আপনি। এভাবে বললে পুলিশের বুঝতে আর কিছুই বাকি থাকে না। সে সারা দেবীকে চোর বলে সন্দেহ করে ধরে নিয়ে চলে যায়। সুমনা তার বাবা জালাল বাবুকে বাড়িতে এসে এসব কথা বললে সে বহু কষ্টে যেমন তেমন করে থানায় যায়। বাবু, আমার স্ত্রী এরকম হতেই পারে না। আপনারা একটু ভেবে দেখুন। আপনারা ভুল বিচার করতে পারেন না। হ্যাঁ, সেই জন্যই তো আসল চোরকে ধরে নিয়ে এসেছি। আর সোনালী দেবী হাতে নাতে ধরিয়েও দিয়েছেন। বাবু, আমি চুরি করিনি। আপনি চাইলে দোকানে সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। সারা দেবী ও জালাল বাবুর অনুরোধে পুলিশ দোকানে সিসিটিভি ফুটেজ চেক করতে যায় এবং সেখানে টাকাটি সেলিনাকে চুরি করতে দেখা যায়। এটা দেখে সোনালী দেবী সেলিনার উপরে খুব রেগে যায় এবং তাকে কঠোর শাস্তি দেওয়ার আবেদন করে। ম্যাডাম, এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। আমি গিয়ে বেলুন বিক্রি না করলে আমাদের খাওয়াই হবে না। এমনিতেও আমার আজকের দিনটা লস হয়ে গেল। তোমাকে কোথাও যেতে হবে না। তোমাকে আর কিছু করতে হবে না। আজ থেকে তুমি আমার পার্লারেই কাজ করবে। এর বিনিময়ে আমি তোমাকে মোটা টাকা মাইনেও দেব। তোমার মতো একটি বিশ্বস্ত ম্যানেজারের খুবই দরকার ছিল আমার। সোনালী দেবীর কথা শুনে সারা খুবই খুশি হয়। সে সোনালীর পার্লারেই কাজ করতে শুরু করে। সে সুমনাকেও একটি ভালো স্কুলে ভর্তি করে দেয় এবং তাদের সংসারে আর কোনোই অভাব থাকে না। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।